নমস্কার সবাইকে, রাধে রাধে। আমি পৌশালী, পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের দিনটা ছিল বাংলার নববর্ষ, তো আপনাদের সবাইকে জানাই নববর্ষের অনেক শুভেচ্ছা। আপনাদেরকে নববর্ষের দিন তো জানানো হয়নি, তো আজকেই জানিয়ে দিলাম। আশা করি আপনাদের নববর্ষ অনেক ভালো কেটেছে। আজকে কিন্তু ভিডিওর শুরুতেই আমি ঈশানী রয় মুখার্জি দিদিভাইয়ের বলা কথাটি রাখছি। দিদিভাই আমাকে বলেছিল পোহা রেসিপিটা শেয়ার করার জন্য, যদিও আগে অনেকবার করেছি, তাও দিদিভাইয়ের জন্য আরেকবার করে দিচ্ছি। তো এখানটায় পোহা বানানোর জন্য কিন্তু আমি একটুখানি মোটা চিড়ে নিয়েছি। তো সেটাকে কিন্তু এরকম একটা ছাঁকনি মতো পাত্রে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব কচলে কচলে ধোয়া যাবে না, একদম হালকা হাতে এটাকে ধুয়ে নিতে হবে। তারপরে এই ছাঁকনির মধ্যেই রেখে দিতে হবে যাতে জলটা ঝরে যায়। আর এতে করেই কিন্তু ওই পোহাটা ফুলে যাবে প্রায় 15 থেকে 20 মিনিট পরে। এটাকে যদি জলের মধ্যে ভিজিয়ে রাখা হয় না, তাহলে রান্নার সময় দেখা যায় একদম কাদা কাদা মতো হয়ে যায়। আর তার ফাঁকে এদিকে প্রয়োজনীয় যে সবজিগুলো সেগুলো কেটে নিতে হবে। পোহার মধ্যে নর্মালি আলু, গাজর বা একটু ফুলকপি এই ধরনের জিনিসপত্র দেওয়া যেতে পারে, মটরশুঁটিও দেওয়া যেতে পারে। তো এদিকে কিন্তু আমি গরম তেলের মধ্যে সবজিগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর তার ফাঁকে আমি ভাতটাও বসিয়ে দিলাম। আর এখন সবজিটা ভেজে ওই যে তেলটা আছে ওই তেলের মধ্যে একটুখানি কারি পাতা ফোড়ন, একটু সর্ষে ফোড়ন আর একটুখানি উড়ার ডাল আর একটু জিরে ফোড়ন দিয়েছি। তারপরে একটুখানি বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে কিন্তু সবজি বা বাদাম ওগুলোকে আলাদা আলাদা করে ভেজে তুলে রাখতে পারেন। আমি যেহেতু খুব তাড়াহুড়ো করে বানাই সকালের ব্রেকফাস্টটা, সেই কারণে এরকমভাবেই আমি বানিয়ে নিই। তো একটু ভালোভাবে বানাতে চাইলে সবজি বাদাম এগুলোকে ভেজে তুলে রাখতে পারেন। আর এই তো এর মধ্যে একটুখানি কিশমিশও দিয়েছিলাম। তারপরে ওই যে চিড়েটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এর মধ্যে অল্প একটুখানি লবণ, হলুদ আর একটু চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এই চিড়ের মধ্যে আগে থেকেই লবণ, হলুদ আর চিনিটাকে মিশিয়ে রেখে দিতে পারে। যাই হোক, এই চিড়েটাকে এই সবজির সাথে মাখো মাখো করে নিলেই কিন্তু এই পোহা একদম রেডি। নামানোর সময় একটুখানি ধনে পাতা আর একটু লেবুও দিতে পারেন, মানে লেবুর রস দিতে পারেন, তাতে আরও টেস্ট বেড়ে যায়। আমার কাছে ছিল না তাই আর দিইনি। পোহা কিন্তু বিভিন্ন রকমভাবেই বানানো যায়, তো আমি এরকমভাবে আজকে বানানো আপনাদের সাথে শেয়ার করলাম। পরে যদি অন্য কোনো রকমভাবে বানাই সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দিদিভাই, এই রেসিপিটা যদি তুমি বাড়িতে ট্রাই করে থাকো সেটা আমাকে অবশ্যই জানিও। আর এখন দেখলাম আমার কিছু ডালের মধ্যে একটু পিঁপড়ে ধরেছে, সেই জন্য ওদেরকে একটুখানি রোদে দিয়ে দিলাম। আর তার ফাঁকে কিন্তু এদিকে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। যেহেতু আজকে নববর্ষ, সেই কারণে ভাবলাম ঠাকুরের থালা বাসনগুলো একটুখানি পিতাম্বরী দিয়ে ঘষে নিই, তাতে একটু নতুনের মতো চকচকে লাগবে আর দেখতেও ভালো লাগবে আর কি। আজকে সকালের পুজোটা আমি করছি না, হাজব্যান্ডই করবে, সেই কারণে এই কাজগুলো করে ওর হাতের কাছে দিয়ে আসবো। পরপর বেশ কয়েকটা ভিডিওতে কিন্তু আপনাদের নামগুলো সেরকমভাবে নেওয়া হচ্ছে না, কারণ মেয়েকে নিয়ে না আমি ভেলোর এসেছি, সেই কারণেই আমি ভিডিওগুলো আগে থেকেই রেডি করে এসেছিলাম। তো নামগুলো আপনাদের নেওয়া হচ্ছে না বলে প্লিজ কেউ কিছু মনে করবেন না, আমার সাথে থাকবেন আর ভিডিওগুলো দেখবেন। আমি বাড়ি ফিরে গিয়ে আবার যখন ভিডিও বানাবো তখন কিন্তু আপনাদের নামগুলো অবশ্যই নেব। তো ততদিন অবধি প্লিজ কেউ আমার উপরে রাগ করবেন না। আর এই তো আজকে নববর্ষের দিন না, সকালবেলা অনেক কটা ফুল ফুটেছে, দেখে মনটা যেন অনেক ভালো হয়ে গেল। তো ফুলগুলো নিয়ে আগে ঠাকুরের কাছে দেবো। বাড়িতে এই ফুলের গাছগুলো লাগানো যেন সার্থক বলে মনে হয় এখন। এই ফুলগুলো পেয়ে এত বেশি ভালো লাগে ঠাকুরের কাছে দিতে পেরে, সত্যি কথা মনে হয় যেন আরও কয়েকটা ফুলের গাছ লাগাই। তো যাই হোক, ওদিকে কিন্তু ফুলগুলো তুলে হাজব্যান্ডকে দিয়ে এসেছি আর আমি কিন্তু রান্নাটা সারছি তার ফাঁকে ফাঁকে। আজকে না বাড়িতে সেরকম কিছুই সবজির পাতি ছিল না, একটুখানি কাঁঠাল আর আলুর একটু দম মতো করছি আর কি। খুবই সিম্পলভাবে রান্নাটা করছি। কাঁঠাল আর আলুটাকে আগে থেকেই ভেজে নিয়েছি আর তারপরে একটুখানি টমেটো দিয়েছি আর সমস্ত গুঁড়ো মশলাগুলোকে আমি জলের মধ্যে মিশিয়ে রেখে এর উপরেই দিয়ে দিলাম। আজকে নববর্ষ হলেও না আমাদের সেরকম কিছুই প্ল্যানিং নেই। মেয়েকে নিয়ে যেহেতু কয়েকদিনের মধ্যেই বেরোবো, মাথায় অনেক ধরনের চিন্তা রয়েছে, সেই জন্য রান্না বান্নার প্রতিও সেরকম কোনো আগ্রহ নেই আর কি। আর বাড়িতে সবজিপাতিও সেরকম আনা হয়নি। তো আজকে কিন্তু এদিকে আরও একটা কাজ সেরে নিচ্ছি। বেডের এই যে বেডিংটা রয়েছে না, সেটা উল্টে দেবো ভাবছি। আমি মাঝে মধ্যেই এটাকে উল্টে দিই, কারণ একদিকে শুতে শুতে না কিছু কিছু জায়গাতে একটুখানি গর্ত মতো হয়ে যায়, সেই কারণে 6 মাস বা 2 মাস 3 মাস অন্তর আমি গদিটাকে একটুখানি উল্টে পাল্টে দিই আর
আর কি। আর এই যে এই জায়গাটা কিন্তু এখন আমি ডাস্টিং করে দিচ্ছি। ওপর থেকে যতই ডাস্টিং করি না কেন এই বেডটা উঠিয়ে দিলে এখানটাতে অনেক বেশি ময়লা থাকে। তো এই জায়গাটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর তার সাথে সাথে ভাবলাম বেডরুমটাও আজকে একদম ক্লিন করে নেই। আজকে যদিও বেডরুম ক্লিনিংয়ের কোনো রকম ইচ্ছে ছিল না, কারণ এখন প্রায় দুপুরবেলা, এত বেশি গরম লাগছিল, একদমই করতে ইচ্ছে করছিল না। তারপরে ভাবলাম কাজটা ফেলে রেখে লাভ নেই, যেহেতু আমি বেলো যাওয়ার আগে এই সমস্ত কাজগুলো ধীরে ধীরে করে দিয়ে যাব, তো আজকে বেডরুমটাই ক্লিন করে ফেলি। তো এখানটায় কিন্তু এখন আমি বেডরুমটা ক্লিন করছি। বেডের যে পেছন দিকটা না, সেখানটাতে এই ঝুল ঝাড়ুটা দিয়ে ভালো করে ঝেড়ে নিলাম, কারণ ওই জায়গাটা তো রোজ রোজ ঝাড়ু দেওয়া হয় না, ঝুল জমে যায়। তো এই জায়গাটা ভালো করে ঝেড়ে এখন আমি হাজব্যান্ডের সাহায্যে একটুখানি বেডটা পাল্টে দিলাম। এখন বেডটা আমি গুটিয়ে নেব, আর মেয়ে কিছুতেই ওটাতে দেবে না। ও চলে এসেছে, এখানটায় শুয়ে রয়েছে, আর ওকে একটুখানি দোলা দিতে হবে আমাদেরকে। কোনো রকম মেয়েকে মানিয়ে গুছিয়ে নিয়ে এখন আমি নতুন বেডশিটটা দেবো। এটার জন্য আমি অনেক বেশি খুশি ছিলাম। বাড়ি থেকে জবে থেকে এনেছিলাম, ভাবছিলাম কবে আমি এটাকে বেডে দেবো। এটার কালারটা বলুন বা এটার ডিজাইনটা আমার এত বেশি পছন্দ হয়েছে। আর শুধু ভয় লাগছিল যে আমার বেডে এটা ঠিকঠাক সাইজে আসবে কিনা। তারপরে দেখলাম যে না, একদম ঠিক সাইজে এসেছে। আর দেখতেও কিন্তু একদম অসাধারণ যাকে বলে। আমার এইরকম ধরনের লাইট কালারের বেডশিট খুব বেশি পছন্দের আর কি। আর এর কাপড়ের কোয়ালিটিটা এত বেশি ভালো না, আপনারা যদি সামনে থাকতেন হাত দিলে হয়তো বুঝতে পারতেন। খুবই নরম আর একদম পিওর কটনের যাকে বলে। আমি তো সঙ্গে সঙ্গে আমার বাড়িতে ফোন করে বাপিকে বলেছি যে আমার জন্য আরও দুটো এরকম আনিয়ে রাখতে। এটা আমার এত বেশি পছন্দ হয়েছে। আপনাদের এই বেডশিটটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর বেডটা গুছিয়ে নেওয়ার পরে না এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল কিছুক্ষণ বসে বসে দেখি, আর বেডের ওপরে যেন কেউ না উঠে মুড়ে চুড়ে না দেয় আর কি। তো যাই হোক, এখন কিন্তু এই বেডরুমে চলে এসেছি। ভাবছি এই বেডরুমেরও বেডশিটটা একদম চেঞ্জ করে নেব, যেহেতু পয়লা বৈশাখ বলে কথা। নতুন বেডশিট বা একটু ফ্রেশ বেডশিট যদি দুটো রুমে দেওয়া যায় তাহলে রুমের লুকটাও একটুখানি চেঞ্জ হয়ে যায়। তো আমার কাছে একটাই নতুন বেডশিট ছিল, তাই ওই বেডরুমে দিয়েছি, আর পুরনো একটা এখানটায় দিয়ে দিলাম। এই বেডশিটটাও না আমার বিয়ের সময় পাওয়া একটা গিফট। প্রায় 3.5-4 বছর পরে মায়ের কাছ থেকে এটা আমি এনেছি। খুব ইচ্ছে ছিল আমার বেডরুমে দেওয়ার, তবে আমার বেডে এটা অনেক বেশি ছোট হয়ে গিয়েছিল বলে এই বেডরুমে দিয়ে দিয়েছি আর কি। এটা দেখতেও কিন্তু অনেক বেশি ভালো, যেহেতু সাদা রঙের বেস রয়েছে সেই জন্য আমার বেশি পছন্দের আর কি। আর দুটো বেডশিট বেরিয়েছে, তাই ভাবছি একদম ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই, কারণ এখন খুব প্ল্যানিং করে আমাদেরকে কাজবাজ করতে হচ্ছে, যেহেতু কয়েকদিনের মধ্যেই সব কিছু র্যাপ আপ করতে হবে, সেই জন্য কাজবাজ একদমই ফেলে রাখা যাবে না। আর এখন চলে এসেছি সোজা একদম বেডরুমে, বেডরুমটা ক্লিন করে নেব। প্রত্যেক দিনের কাজের রুটিনের মধ্যে আপনি যদি 30 মিনিট বা 15 মিনিট করে নিজের রুম ক্লিনিং বা বাড়িকে ডাস্টিং ক্লিনিংয়ের জন্য রাখেন না, তাহলে এই কাজগুলো খুব একটা বেশি ঝামেলার মনে হয় না। এই কয়েকদিন ধরে আমি একটু বেশি বেশি করে কাজ এগিয়ে রাখছি, কারণ মাঝখানে যেহেতু কয়েকটা দিন থাকবো না, সেই কারণে এখন প্রত্যেক দিন ঘর ডাস্টিং ক্লিনিংয়ের পেছনে আমি ঘন্টাখানেক মতো সময় দিচ্ছি। আজকে এই বেডরুমটা ক্লিন করতে মোটামুটি আমার আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো সময় লেগে গিয়েছে। তার ফাঁকে ফাঁকে আরও ছোটোখাটো কিছু কাজ যদিও করেছি। আর এই তো এখন কিন্তু এই আলমারিটাও ভালো করে মুছে নিচ্ছি। আজকে ক্লিনিং বলতে একটা ভিজে কাপড় দিয়েই কিন্তু সব কিছু মুছে নিচ্ছি। আজকে কোনো রকম কিছু কেমিক্যাল ব্যবহার করছি না। এই ড্রেসিং টেবিলটা সামনে থেকে পরিষ্কার করলেও না পেছনে সেরকমভাবে ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করা হয় না। তো আজকে ভাবছি পেছনটাও কিন্তু একদম ক্লিন করে নেব আর কি, কারণ অনেক দিন হয়ে গিয়েছে পেছনটাতে ক্লিন করা হয়নি, অনেক ধুলোও জমে গিয়েছে। তো পেছনটাও কিন্তু ভালো করে ক্লিন করে নিলাম। আর খুব ইচ্ছে ছিল এই ড্রেসিং টেবিলটাকে সরিয়ে তার নিচটা পরিষ্কার করার, কিন্তু আমার আর শরীর দিচ্ছিল না, কারণ এত বেশি গরম লাগছিল। শুধু মনে হচ্ছিল কাজটা শেষ করে আমি একটুখানি রেস্ট নেব আর কি। তো এই যে এই জায়গাটায় যে জিনিসপত্রগুলো রাখি সেগুলোও কিন্তু সরিয়ে সরিয়ে ভালোভাবে আমি মোছামুছি করে নিচ্ছি। আমি দেখেছি বাড়িতে যত বেশি ডেকোরেটিভ আইটেম রাখবেন, যত বেশি শখের জিনিস রাখবেন না, আপনার কিন্তু কাজ তত বেশি বাড়বে। বাড়িতে যত কম জিনিস রাখা যায় কাজ কিন্তু তত কমে যায় আর কি। আর জিনিসপত্র বাড়তে থাকলে কিন্তু কাজও সেরকমভাবে বাড়তে থাকে। এই ড্রেসিং টেবিলটার বয়স প্রায় 6 বছর মতো হয়ে গেল, এখনও কিন্তু ড্রেসিং টেবিলটা আমার কাছে একদম ইনট্যাক্ট রয়েছে, কারণ এটাকে আমি অনেক বেশি যত্ন করে রাখি। শুধু এটা নয়, আমার বাড়ির প্রত্যেকটা ফার্নিচার, প্রত্যেকটা জিনিস আমি অনেক বেশি যত্ন করে রাখি আর কি।
আর এই যে দরজাটাও কিন্তু এখন ভালো করে মুছে নিলাম। আর আজকে সকাল থেকে উঠে না বাসি কাজকর্মগুলো সেরে নিজেরা তো নতুন জামা কাপড় পরেছি, মানে আমি আর আমার মেয়ে, তবে আমার গোপাল আর আমার হাজব্যান্ডের জন্য কিন্তু এখনও নতুন জামা কাপড় কেনা হয়নি। তো ভাবছি সন্ধ্যের দিকে করে ওদের জন্য কিছু একটা কিনে আনবো। এই গরমের সময় না আমাদের এই কুলারটা খারাপ হয়ে গিয়েছিল, ভাবছিলাম এই কুলারটা হয়তো এই বছর ব্যবহারই করতে পারবো না। তবে অনলাইন থেকে একটা হানিকম আনা হয়েছে, যেটা আমরা অফলাইনে দাম করেছিলাম প্রায় 1000 টাকার কাছাকাছি পড়েছিল। অনলাইনে 300 টাকা দিয়ে কিনে আমরা নিজেরাই লাগিয়ে নিয়েছি, আর এখন কিন্তু খুব ভালো কাজ দিচ্ছে। তো ওটাকেও কিন্তু ভালো করে মুছে রেখে দিয়েছি, আর এখন জানালাটা একটু ভালো করে মুছে নিচ্ছি। যেহেতু একটুখানি ডাস্টিং করেছি বেডরুমটা, তাই ভাবছি একদম ঝাড়ু দিয়ে নিই। আর এই যে ছোট্ট একটা বেডসাইড টেবিল, সেটা নিজের হাতেই সরিয়ে দিতে পারি, তাই খুব সহজেই সরিয়ে দিলাম। আর এই নিচটাও কিন্তু ভালো করে মুছে নেব। ফার্নিচারগুলো যদি সরিয়ে মোছা যেত না, তাহলে কিন্তু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। তবে প্রত্যেক দিনকে এই কাজগুলো করা সম্ভব হয় বলুন? মাঝে মাঝেই এই কাজগুলো হয়, আর মাঝে মাঝেই করে থাকি আমি। আর এই যে বেডের পেছনটাও কিন্তু ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এখন বেডরুমটা ভালো করে ঝাড়ু দিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করব। আজকে সকাল থেকে যেহেতু আমার মেয়ে নতুন নতুন জামা কাপড় পরতে পারছে, তাই মনটাও কিন্তু ওর বেশ ফুরফুরে রয়েছে। নতুন জামা পরতে যে ও এত বেশি ভালোবাসে সেটা আমরা বুঝতেই পারতাম না। ও বড় হওয়ার পরে এই জিনিসটা আমাদেরকে ভালোভাবে বুঝিয়েছে, কারণ এখন বাইরে বেরোলেই না রোজ রোজ ওর নতুন জামা চাই। তো যাই হোক, এখন কিন্তু এদিকে আমি ফ্রাইড রাইসটা বানিয়ে নিচ্ছি। ইঁচড় আলুর তরকারিটা হয়ে গিয়েছে, আর পাশের বাড়ির আন্টি না একটুখানি পটল পোস্ত দিয়ে গিয়েছে, তো তার সাথে কিন্তু আমি একটুখানি ফ্রাইড রাইস বানিয়ে নিচ্ছি। একটুখানি কিশমিশ, গাজর আর ক্যাপসিকাম আর জিরে ফোড়ন দিয়ে আজকের ফ্রাইড রাইসটা বানিয়ে দিলাম। আজকের ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি করেই বানিয়েছি। আর প্রথমেই কিন্তু গোপালকে দেব, তারপরে আমরা ভোগ গ্রহণ করব। গোপালের জন্য একটু পায়েসও বানিয়েছিলাম, যেহেতু ইঁচড়টা আজকে গোপালকে দিতে পারবো না। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। টাটা।